ধৈর্য ধরো। তোমরা তো একজন ফিউচার ডক্টর, তাহলে তোমরা যদি এমন বোকা বোকা কথা বলো, দেখলে তো কি বললাম, ওষুধ দিয়েছি, এখনই আস্তে আস্তে সেন্স ফিরবে। আচ্ছা শোনো তুরাগ, আমাকে তো বাসায় ফিরতে হবে, 3টায় ফ্লাইট। আমি তাহলে গেলাম, কেমন? তুমি কি থাকতে পারবা ওদের সাথে, সুবার কাছে? হ্যাঁ, অফকোর্স স্যার। শুভা, এখন আমারও দায়িত্ব। আপনি নিশ্চিন্তে যান, আমি আছি ওদের সাথে। এই বলেই প্রফেসর নাজিব রুম থেকে চলে গেল। আর এদিকে শুভার মাথার কাছেই বসে থাকলো তুরাগ। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিলি, রিচি ও শুভার হাতের কাছে বসে ওর হাতের তালুতে ম্যাসাজ করে দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর শুভা আস্তে আস্তে চোখ খুললো। আর চোখ খুলেই মাথার পাশে তুরাগকে দেখে হুড়মুড় করে উঠে বসে পড়লো। এখন ঠিক আছো? এভাবে উঠে বসে পড়লে কেন? আপনি আমার পিছু কোনোদিনও ছাড়বেন না, তাই না? আমার জীবনে এত কিছু করেও আপনার শান্তি হয়নি? কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে বলল। কি বলছো তুমি এসব? আমি তোমার পিছু নিয়েছি, আমি তো দেখলামই আজকে তোমাকে প্রথম, তাহলে এসব কথার মানে কি? নাকি সেন্স হারানোর পর তোমার মাথায় কোনো সমস্যা হলো? দেখি। ছাড়ুন বলছি, আমি সব জানি এসব আপনার চালাকি। আমি ঠিক বুঝেছিলাম আপনি মরেননি। এই শুভা, তুই এসব কি বলছিস? কে মরলো বাঁচলো? তোর কি মাথা ঠিক আছে? উনি আমাদের তুরাগ স্যার, নাফিস স্যার, যেই বিখ্যাত ডক্টরের কথা বলছিল, উনি সেই। আর তুই বা ওনাকে চিনবি কি করে? উনি তো 17 বছরেরও বেশি সময় লন্ডনে থেকেছে। তাহলে তোরা বুঝবি না, উনি তোদেরকে মিথ্যে বলেছে সবটা। উনি এই দেশেই থাকে, আর ওনার নাম তুরাগ নয়, তুর্য। কি? কে তুর্য? আমি কোনো তুর্যকে চিনি না। ওকে ফাইন, বিশ্বাস হচ্ছে না তো? এ দেখো আমার পাসপোর্ট আর এনআইডি কার্ড, কি লেখা আছে এখানে? শুভা এসব দেখে বেশ অবাক হলো। ছো মেরে তুরাগের হাতের থেকে সব কেড়ে নিয়ে ভালো করে দেখতে লাগলো। এটা কিভাবে সম্ভব? আপনি এতদিন বিদেশে ছিলেন কিভাবে, আর আপনার নাম তুরাগই বা হলো কি করে? সত্যি করে বলুন, আপনার প্ল্যান কি? আবার সে একই কথা। শুভা, আমি তোমার টিচার, তোমার সিনিয়র, তার উপর নাজিব স্যার রিকোয়েস্ট করে আমাকে এখানে এনেছে। তুমি যদি এভাবে আমাকে অপমান করতে থাকো, আমি কিন্তু এখান থেকে চলে যাব, আর তোমার ব্যাপারেও লিগ্যাল অ্যাকশন নিব। মানে মানুষের ভালো করতে আসাও দোষ। তোমরা কিভাবে ইন্টার্নি কমপ্লিট করো আমি দেখে নেবো। হ্যাঁ, এই বলেই বেশ রাগে রাগে ভাব নিয়ে রুম থেকে চলে যেতে নিল। শুভা স্যারকে আটকা, উনি আমাদের জন্য অনেক বড় সুযোগ। ওনার আন্ডারে আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যার কি বললো শুনলি? লিগ্যাল অ্যাকশন যদি তোর বিরুদ্ধে নেয়, তুই কি সহজে ডক্টর হতে পারবি? একবার ভেবে দেখ, এটাই তোর স্বপ্ন। আর তাছাড়া তুই যাকেই ভেবে থাকিস না কেন, দেখলি তো স্যার তো বললো সেই লোকটা না, প্রমাণও দেখালো। তাও তুই এইভাবে স্যারকে অপমান করে আমাদের আর নিজের দুজনের জন্যই বিপদ ডেকে আনছিস। মিলা আর রিচি দুজনেই কথা শুনেই শুভা বেশ ভাবনায় পড়ে গেল। ওর মনে হলো ও কোনো ভুল করছে না তো, কারণ এই লোকটার সাথে তুর্যর চেহারায় অনেকটাই মিল আছে। অনেকটা বলতে বেশিরভাগই। একই রকম উঁচু লম্বা সুঠাম দেহ, খয়েরি চোখ আর একই রকম হাসি। কিন্তু এত মিল থাকা সত্ত্বেও পুরোপুরি তো তুর্যের মতো না। তাছাড়া এই লোকটা নাকি 17 বছর বাইরে ছিল, কিন্তু তুর্যর সাথে 3 বছর আগে অবধিও সংসার করেছে শুভা। এসব ভেবেই পেছন থেকে তুরাগকে ডাকলো। শুনছেন, আমার ভুল হয়ে গেছে। শুভার এই কথা শুনে যেতে যেতে তুরাগ থেমে যায় আর একটা মুচকি হেসে আবার পিছনে তাকায়, আর একটা না শোনার ভান করেই বলে, কিছু বললে তুমি? আমি শুনতে পাইনি, আবার বলবে? শুভা মাথা নিচু করে বলে, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে অন্য আরেকজন ভেবে এইসব কথা বলে ফেলেছি। আসলে আপনার চেহারা অনেকটাই তার সাথে মিলতো, তো তাই তাৎক্ষণিকভাবে আমি না ভয় পেয়ে গিয়েছিলাম। সরি স্যার। বুঝলাম। আচ্ছা, এবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি, কারণ তোমার রেজাল্ট খুব ভালো আর স্যারের কাছে অনেক সুনাম শুনেছি তোমার। তবে নেক্সট টাইম থেকে খেয়াল থাকে যেন। আর আজ থেকে 24 ঘন্টা যখনই আমাকে দরকার পড়বে হাজির হবে তুমি, কারণ শুভা, রিচি আর মিলা তিনজনই যখন সামনে ঘুরে তাকালো, যা দেখলো তাতে ওরা চমকে গেল। রিচি বলে উঠল। তুরাগ স্যার? রোহানের সাথে থাকা বাকি ছেলেরাও চমকে যায়। শুভা শুধু এক ধ্যানে তুরাগের দিকে তাকিয়ে আছে। সেই রাগ, সেই রক্তচক্ষু, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। একটা মানুষের সাথে অন্য একটা মানুষের সত্যিই কি এতটা মিল হতে পারে? এদিকে তুরাগ কোনো দিকে না তাকিয়ে সোজা রোহানের কাছে যায় হাত মুঠি করে। তারপর রোহানের কলার চেপে ধরে ওকে নিচে থেকে ওঠায়। তারপর চোখটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রোহানের চোখে চোখ রেখে বলল, এত দুর্বল হলে চলে?
একটা চড়াই কুপোকাত। আসলে তোমার গালে একটা মশা বসেছিল, আর তোমাদের স্যার হিসেবে এটা আমাদের দায়িত্ব তোমাদের সব রকম বিপদ থেকে রক্ষা করার, রাইট? যদি ব্যথা পেয়ে থাকো সরি, আসলে থাকে এমন, বুঝছো? তুমি যাদেরকে ভালোবাসো তাদের তুমি সব থেকে বেশি গার্ড করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, যেমনটা আমি করলাম আমার স্টুডেন্টদের জন্য। তাই বলছি শোনো, এই মেয়েটাকেও কেউ ভালোবেসে থাকতে পারে। তুমি যে মেয়েটার সাথে এসব করেছো তা যদি আমি না দেখে সে দেখতো, সে কিন্তু আমার থেকে আরও বেশি হিংস্রভাবে ওকে গার্ড করতো, যেমনটা আমি তোমাকে করলাম। কি হতো, এভাবে সবাই বোকার মতো আমার দিকে তাকিয়ে আছো যে? বুঝতে পারোনি আমার কথা, তাই না? অবশ্য বোঝার কথাও না, তোমরা তো ছোট মানুষ। আমি শুধু রোহানকে বলবো, রোহান সাবধানে থেকো। বিপদ কখন কার উপর দিয়ে আসে বলা যায় না। আজকের কথাগুলোর দাম তো তোমাকে অন্য কারো কাছে অন্য কোনোভাবে দেওয়া লাগতেই পারে। এই মেয়েটাকে যে গার্ড করে তাকে আর কি। সব সময় তো আর তোমাদের এই টিচার তোমাকে বাঁচাতে পারবে না, বুঝছো? এনাও ওষুধটা নাকের এই কাটা জায়গায় আর গালে মাখিয়ে নিও, ব্যথা কমবে। আর সুন্দর মতো বাড়ি যাও। আর ওরা কিসে যাবে কোথায় যাবে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আছি ওদের। যেভাবে গাইড করা দরকার, দায়িত্ব সেভাবেই গাইড করা। আমি সেটা বুঝে নেব কি করতে হবে। তুমি এখন বাড়ি যাও। গট ইট? জি স্যার। আর কোনো কথাই না বলে মাথা নিচু করে রোহানও ওর বন্ধুরা বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে শুভা, রিচি আর মিলা কেউই তুরাগের এর কথার কোনো অর্থই বুঝলো না। তবে তুরাগ যে ঠিক সময় সে শুভাকে বাঁচিয়েছে এইটা নিয়ে মিলি আর রিচি দুজনেই খুব খুশি। কিন্তু একমাত্র খুশি নয় শুভা। এই লোকটা যতবার শুভার কাছে আসছে ততবার শুভা তুর্যর উপস্থিতি অনুভব করছে। শুভা এতক্ষণ ধরে এক ধ্যানে শুধু তুরাগের দিকে তাকিয়ে শুধু ওর রাগের বহিঃপ্রকাশ লক্ষ্য করছিল। কখন যে রোহানরা চলে গেছে ওর সেদিকেও কোনো খেয়াল নেই। হঠাৎ করেই শুভা কানের কাছে জোরে একটা শব্দ পেল, আর ওর চোখের পলক ফেলে হালকা কেঁপে উঠল। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে সামনে তাকালো। তুরাগ শুভার ধ্যান ভাঙানোর জন্য ওর কারে জোরে করে একটা ঘুষি মেরেছে। যখনই শুভা তুরাগের দিকে তাকালো তখন তুরাগ ওর একদম কাছাকাছি চলে এলো। এতই কাছে চলে এলো যে শুভার নিঃশ্বাস তুরাগের বুকে এসে পড়ছে, আর তুরাগের নিঃশ্বাস শুভার কপালে এসে পড়ে। শুভার সামনে চুলগুলো হালকাভাবে নড়ছে। শুভা একটু একটু করে মাথা তুলে দেখলো তুরাগ এক ধ্যানে শুভার দিকে তাকিয়ে আছে। আর শুভাও তুরাগের এমন তাকিয়ে থাকা দেখে কাঁপা কাঁপা চোখে ওর দিকে তাকিয়ে আছে। ওর যেন মনে হচ্ছে তুর্যর অনুমতি ছাড়া ও যদি এখন চোখের পলকটাও সরায় তাহলেও যেন ওর জন্য শাস্তি অপেক্ষা করবে। আস্তে আস্তে তুরাগ শুভার কপালের চুলগুলো আলতো করে কানে গুজে দিল। তারপর আস্তে আস্তে কানের কাছে এসে বলল, এতই যখন ভয় পাও সেই মানুষটাকে, তাহলে তাকে ছেড়ে আসার সময় তোমার 10 বার ভাবা উচিত ছিল যে যেই মানুষটার অনুমতি ছাড়া চোখের পলক অবধি ফেলার সাহস হয় না তোমার, সেই মানুষটার চোখে ফাঁকি দেওয়ার সাহস করলে তার পরিণতি কী হবে। তুরাগ মুখে এমন কথা শুনে শুভার ভয়টা আরও বেড়ে গেল। চলো, ভয় পাচ্ছ? পাওয়াটাই স্বাভাবিক। চলো তোমার ভয়টাকে আরেকটু বাড়িয়ে দিই। তুমি না একদম ঠিক ধরেছ, আই অ্যাম তুর্য। বউ যদি বরকে না চিনে তাহলে আর কে চিনবে বলো? আমি ফিরে এসেছি। তুমি কি করে ভাবলে বউ তুমি আমাকে ধোঁকা দিয়ে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? তুমি আমাকে ভালোবাসার অভিনয় করলেও আমি তোমাকে ভালোবাসি। তাই এই জীবনে তুর্যর হাত থেকে তুমি দূরে যাওয়ার কথা ভুলেও ভেবো না। কিন্তু আফসোস, তুমি দুনিয়ার কাউকে বোঝাতেই পারবে না যে আমি তুর্য, কারণ তুর্যকে তো তুমি নিজ হাতে খুন করেছো। কেউ বিশ্বাস করবে না তোমার কথা। আচ্ছা 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 এসব, গাড়ি তোছো। তোমার বান্ধবীরা অপেক্ষা করছে গাড়িতে। রাস্তায় দাঁড়িয়ে এত প্রেম আলাপ করা যাবে না। আমি তো এসেই পড়েছি, এখন আস্তে আস্তে অনেক প্রেম আলাপ হবে। কেন চুপ করে আছো যে? তুমি হয়তো ভুলে গেছো তুর্য কোনো কথা একবারের থেকে দুবার বলা পছন্দ করে না। যাও, উঠো বলছি গাড়িতে। বেশ রাগি রাগি গলায় একটা বাঁকা হাসি দিয়ে বলল শুভা, আর কিছু না ভেবেই দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর তুরাগও গাড়িতে উঠে পড়লো। তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। ড্রাইভ করার সময় স্বাভাবিকভাবেই তুরাগ সবার সাথে হেসে হেসে কথা বলছে আর চোখে বারবার শুভাকে দেখছে। এবং এদিকে রিচি, মিলাও বেশ গল্প করেছে তুরাগের সাথে। শুধু ড্রাইভিং এর পুরোটা সময় চুপচাপ ছিল শুভা। ওর যেন মনে হচ্ছে যে কোনো উপায়ে ও বাড়ি যেতে পারলেই বাঁচে। এসব ভাবতে ভাবতে কখন শুভা ঘুমিয়ে পড়ে ও খেয়ালই করেনি। বেশ খানিকক্ষণ পর শুভার ঘুম ভাঙে গাড়ির হর্নের শব্দে। যেই শুভা চোখ খুলে শুভা দেখে ও কারোর বুকে মাথা রেখে শুয়ে আছে, আর কেউ ওকে হাত দিয়ে জড়িয়ে আছে। এরপর আস্তে আস্তে ঘুমানোর আগের কথা মনে পড়ে। ও উপরের দিকে মাথা তুলে দেখে ও তুর্যর বুকে শুয়ে আছে, আর আশেপাশে ওর বান্ধবীরাও নেই।
তুর্য এক হাত দিয়ে শুভাকে জড়িয়ে ধরে আছে আর এক হাত দিয়ে গাড়ির হর্ন সমানে বাজাচ্ছে। শুভা মুখে কিছু না বললেও মনে মনে এতদিন পর তুর্যের বুকে শুয়ে ওর বেশ ভালোই লাগছে। হঠাৎ করেই শুভার অতীতের কথা মনে পড়ে গেল আর ও দ্রুত তুর্যর থেকে নিজেকে সরিয়ে নিল। উঠেছো তাহলে? অনেকক্ষণ ধরে হর্ন বাজাচ্ছিলাম তোমাকে তোলার জন্য, কিন্তু তোমার তো আমার বুক থেকে উঠতেই মন চাচ্ছিল না মনে হয়। আচ্ছা একটা কথা বলি, এতই যখন আমার বুকে শোয়ার শখ, তোমাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন? যাই হোক, তুমি তো আমাকে মেরে ফেলতে গেছো, সেই বিষয়ে আমার কোনো রাগ নেই। এই জন্য তুমি কোনো শাস্তিই পাবে না, কারণ আমি আগে বলেছিলাম তোমার বৃত্তে শুধু আমি থাকবো। তুমি আমার সাথে সব কিছু করতে পারবে, কিন্তু এই বৃত্তের বাইরে যেতে পারবে না। তুমি আমাকে হাজার মেরে ফেলার চেষ্টা করলেও দুর্যোর হাত থেকে তুমি মুক্তি পাবে না। যতদিন বাঁচবে আমার হয়ে থাকতে হবে, মরলেও তোমাকে নিয়েই মরবো। তাই আমাকে তুমি মেরে ফেলার চেষ্টা করলেও যে কাজে আসবে না তা আমি জানতাম। তুমি তো শাস্তি পাবো অন্য কারণে, আমার অনুমতি ছাড়া আমার থেকে এতদিন দূরে থাকার কারণে শাস্তি পাবা তুমি, করুণ শাস্তি। তুর্যর প্রত্যেকটা কথা শুভার বুকে গিয়ে বিঁধল। ওর চোখটা ছলছল হয়ে গেল। শুভার ইচ্ছে করছে কেন শুভা এমনটা করেছে সবটা বলতে, ওর ভিতরে জমে থাকা প্রত্যেকটা কথা কৈফিয়ত সব তুর্যর কাছে পেশ করতে। কিন্তু শুভার অভিমান এতটাই যে সেগুলো বলতে গিয়েও আটকে যাচ্ছে শুভা। তাই তুর্যর প্রত্যেকটা কথা চুপচাপ শুনে শুধু প্রত্যুত্তরে একরাশ অভিমান নিয়ে মাথা নিচু করে বলল, এই কথাটা বলেই গাড়ির দরজা খুলে দৌড়ে শুভা বাসার মধ্যে যেই ঢুকতে গেল, অমনি তুর্য পেছন থেকে বলে উঠল, শুভা, এখন কথার জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছ, কিন্তু খুব বেশি দিন পারবা না। মনে রেখো, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই আমার কাছে যথেষ্ট। এই জীবনে তোমার আমার কাছ থেকে মুক্তি নাই, তোমাকে আবার ফিরতে হবে। কোথাও যেতে পারবে না তুমি। আজ থেকে তোমার চারপাশে আবার আগের মতো, তুমি শুধু তুর্যকেই দেখবে। এইটুকু বলেই তুর্য গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে শুভা দাঁড়িয়ে সব কথা পেছন থেকে শুনলো। তারপর কোনো উত্তর না দিয়েই দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। শুভা কাঁদতে কাঁদতে বাসায় ঢুকেই কারো কথার কোনো জবাব না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর নিজের আলমারির ভেতরে রাখা একটা ডায়েরি বের করে ডায়েরির ঘেটে ডায়েরির শেষ পাতায় তুর্য আর শুভার একটা ছবি বের করলো। রুদ্র আর বড় মার কথায় শুভা তুর্য সব স্মৃতি পুড়িয়ে ফেলেছিল, কিন্তু কেন জানি এই আধপোড়া ছবিটা শুভার পোড়াতে পারেনি। লুকিয়ে নিজের ডায়েরির মধ্যে রেখে দিয়েছিল। ছবিটা হাতে নিয়েই ধপ করে বসে পড়ল শুভা। তারপর আস্তে আস্তে ছবিটাতে হাত বোলাতে লাগলো আর নিজের অশ্রু ঝরাতে লাগলো। ছবিটা শুভার সাথে তোলা তুর্যর প্রথম ছবি। শুভার সাথে তুর্যর প্রথম দেখা। ছোট থেকেই খুব হাসি খুশি চঞ্চল স্বভাবের ছিল শুভা। না নিজে কখনো দুঃখী থাকতো, না কাউকে মন খারাপ করে থাকতে দিত। এমনই একদিনে শুভা কলেজ থেকে ফেরার পথে বান্ধবীরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেদিন ছিল শুভার জন্মদিন। ওখানেই শুভা তুর্যকে দেখেছিল। শুভা রেস্টুরেন্টে সবাইকে কেক খাইয়েছিল। তখনই শুভা দেখে রেস্টুরেন্টের এক কোণে খুব বিষণ্ণ মনে তুর্য কিউব সলভ করছিল। চেহারায় মনে হচ্ছিল কত কষ্ট লুকিয়ে আছে। শুভার এমনটা দেখে খুব খারাপ লেগেছিল। ওই দিন শুভা জোর করে তুর্যকে কেক খাইয়ে দিয়েছিল আর হাসিয়ে ছেড়েছিল। অনেক চেষ্টা করার পর যখন তুর্য একটু হাসে, তখনই শুভা এই সেলফিটা তুলেছিল তুর্যর সাথে। তারপর থেকেই তো নানাভাবে তুর্যর সাথে দেখা হয়ে যেত। আর শুভাও সরল মনে অনেক কথা বলতো, দুষ্টুমি করত। তুর্য সবসময় মুগ্ধ নয়নে শুধু শুভার দিকে তাকিয়ে থাকতো আর ওর বলা প্রত্যেকটা কথা শুনতো। আর এভাবেই চলতে চলতে একদিন তুর্য শুভাকে নিজের ভালোবাসার কথা বলে। শুভা যখন রাজি হয় না, তখন তুর্য জোর করে শুভাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। তুর্যর সাথে তোলা শুভর সেই ছবিটাই হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, কেন ফিরে এলেন আমার জীবনে বলুন, কেন? আর কত কষ্ট দিতে চান আপনি আমায়? হ্যাঁ, নিজে হাতে আমি আপনাকে মারার চেষ্টা করেছি, কারণ আমি আমার বাবার খুনির সাথে কিভাবে ঘর বাঁধবো বলুন, কিভাবে? আপনি আমায় কত কষ্ট দিয়েছেন, আমি তো সবটা মেনে নিয়েছিলাম। আপনি বললেন আমি নাকি আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু এটা তো সত্যি না। হ্যাঁ মানছি, আমি প্রথম যখন আপনি আমাকে জোর করে তুলে নিয়ে গেলেন, জোর করে বিয়ে করলেন, খুব রাগ হয়েছিল আপনার উপর, ঘৃণা করতাম আমি আপনাকে, কিন্তু পরে তো আমি আপনাকে ঠিকই ভালোবেসে ফেলেছিলাম। আমি জানি আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন,
দিন শেষে আমার ক্ষতে আপনি ঔষধ লাগিয়ে দিতে পারবেন, পাগলের মতো ভালোবাসতে পারতেন। তাই একটা সময় আপনার করা সব পাগলামো মেনে নিয়েছিলাম তো আমি, কিন্তু আপনি কি করলেন? এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন বলতে তো আমার বাবাই ছিল। মা মরে যাওয়ার পর তিল তিল করে মানুষ করেছে আমার বাবা, আর আপনি কি করলেন? যখন আমি ছবিগুলো পেলাম যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল আপনি নিজ হাতে আমার বাবাকে খুন করছেন, আমার কেমন লেগেছে একটাবারে ভেবেছেন আপনি? আমি আমাদের অনাগত সন্তানের কথা আপনাকে জানানোর আগেই আমার হাতে আমি আপনার করা নির্মম কর্মকাণ্ডের ছবি পেয়ে যাই। আপনি বলুন না, একটা মেয়ের পক্ষে এটা কি সহ্য করা যায়? কোনো দিনও তো এটা ভুলতে পারবো না আমি, আর না আবার ভালোবাসতে পারবো আপনাকে। আপনি যত যাই করুন, আমি আর কখনো আপনার হব না, কখনো তিলকের কথা আপনাকে জানতেও দেব না। আপনার বন্ধু রাহুলকে যেদিন আমার চোখের সামনে, ওই দিনই বুঝেছিলাম মানুষ মারা আপনার কাছে কিছুই না। আপনি একটা সাইকো। নাহলে কি আপনি পারতেন না শুধু আমার বাবা আমায় নিয়ে যেতে চেয়েছিল এই কথার জেরে আমার বাবাকে মারতে? রুদ্র ভাই আমায় ছবি না দেখালে তো আমি জানতেই পারতাম না আপনার আসল মুখোশ। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলাম, শুনতে পেরেছেন? আর এই জন্যই আমার এই কাজের জন্য আমার কোনো অনুশোচনা নেই আমার। এই কথাগুলো বলেই শুভা অঝরে চিৎকার করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে মিসেস রাহেলার দরজা ধাক্কানোর পর শুভার দরজা খুলল। নিজেকে খানিকটা স্বাভাবিক করে তুর্য আর শুভার ছবিটা একইভাবে ডায়েরিতে লুকিয়ে রাখলো। কি রে মা, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি? কি হয়েছে তোর বলতো? চোখ মুখ এভাবে ফুলে আছে, নিশ্চয়ই রুমে গিয়ে কান্না করেছিস তাই না? হ্যাঁ রে মা, কলেজে কিছু হয়েছে? বল না, কেউ কিছু বলেছে? না বড় মা, কিছু হয়নি, ঠিক আছে আমি। আজ বাইরে অনেক রোদ তো, তাই একটু শরীর খারাপ লাগছিল, তাই দরজা আটকে একটু ঘুমোচ্ছিলাম। তুই সত্যি বলছিস তো? সত্যি কিছু হয়নি? মিথ্যে কেন বলবো? অনেক লেট হয়ে গেছে, রাত 9টা বেজে গেছে। রুদ্র ভাইয়া কি ফিরেছে? তুলসী কই? ও খাবার দিয়েছে টেবিলে? না, রুদ্র এখনো ফেরেনি। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি তোকে। মুখটা শুকিয়ে আছে। বড় মা, আজ আমার খেতে ইচ্ছে করছে না। আমি আজকে না অনেক ক্লান্ত, একটু ঘুমোবো, তোমরা খেয়ে নিও। কেন রে মা, এ আবার কেমন কথা? সকালেও খেলি না আর এখনো এই কথা বলছিস? বড় মা প্লিজ, আজকের দিনটা আমাকে একা ছেড়ে দাও। আমি কোনো কথা বলতে চাচ্ছি না, ঘুমোবো আমি। আচ্ছা ঘুমা তাহলে, আমি লাইট অফ করে যাচ্ছি। দাঁড়াও বড় মা, তিলক খেয়েছে কিছু? হ্যাঁ, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কেন, কোনো দরকার রে? না না, এমনি। আচ্ছা যাও তুমি তাহলে। এই বলে শুভা নিজের রুমের দরজা আটকে দিল আর বিছানায় কাঁথা মুড়ে শুয়ে পড়লো লাইট অফ করে। মাঝরাতে কারোর হাতের ছোঁয়ায় হুড়মুড় করে উঠে পড়ে শুভা। তাকিয়ে দেখে তুর্য ওর দিকে একটা নেশাগ্রস্ত নজরে তাকিয়ে আস্তে আস্তে ওর গালে আঙুল দিয়ে স্লাইড করছে। শুভা হঠাৎ করে এমনটা দেখে কোনো কিছু না ভেবেই যেই চিৎকার দিবে অমনি তুর্য শুভার মুখ চেপে ধরে। এভাবে কেউ চিৎকার করে? সবাই তো তাহলে তোমাকে পাগল বলবে যে শুভা তার মৃত স্বামীকে দেখে চিৎকার করছে। কেন এসেছো তুমি এখন, তাও আবার এত রাতে? ওমা, নিজের বউয়ের কাছে আসতে আবার দিনক্ষণ বুঝে আসতে হয় নাকি? আমার ইচ্ছে হয়েছে বউকে একটু আদর করে, তাই চলে আসলাম। কতদিন না কত বছর বউকে আদর করি না বলে কথা। এই বলেই শুভার উপর ঝুঁকে পড়তে গেল। সেই অমনি শুভা হালকা ধাক্কা দিয়ে উঠে বসে পড়ল। তারপর দ্রুত বিছানা থেকে যেই নেমে যেতে গেল অমনি তুর্য শুভার হাতটা শক্ত করে ধরে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল আর শক্ত করে চেপে ধরলো। ছাড়ো না ভাই, আমার ব্যথা লাগছে। আমি আপনার থেকে কোনো আদর চাই না। খুব সাহস হয়ে গেছে দেখছি। এই আমি খামোখা ভুল ভাবছিলাম যে তুমি আবার আগের ভীতু শুভাটাই আছো, কিন্তু শুভা রানী তুর্যের সামনে এসব সাহস দেখিয়ে যে কোনো লাভ হবে না তা 2 বছর আমার সাথে সংসার করে নিশ্চয়ই বুঝে যাওয়া উচিত ছিল তোমার। তুমি কি জানো না, তুর্য যেটা চায় সেটাই হয়। শুভার হাত দুটো চেপে ধরে একদম ওর মুখ বরাবর ঝুঁকে কথাগুলো বলল। আপনি কেন বুঝেন না আমি আপনাকে ভালোবাসি না, থাকতে চাই না আমি আপনার সাথে। বুঝলাম, তুমি আমার সাথে থাকতে চাও তো তাতে আমার কি? আমি তো তোমার সাথে থাকতে চাই, তোমাকে রোজ ভালোবাসতে চাই, এটাই যথেষ্ট আমার কাছে। আপনি একটা সাইকো, বুঝেছেন? নিজের নিউরোলজিস্ট হয়ে নিজের অসুখটা বুঝেন না আপনি। কেউ একজন আপনার সাথে থাকতে চায় না, আপনি জোর করে তাকে ধরে রাখতে চান। আমার জীবনে আমি একমাত্র তোমাকে ভালোবেসেছি। তুমি ছাড়া আমার জীবনটা ফাঁকা, কেউ নেই আমার জীবনে। তাই তোমাকে পাওয়ার জন্য আমাকে যদি সাইকো হতে হয়
তাহলে তাই আমি, হ্যাঁ আমি সাইকো, কিন্তু তোমার নেশায় শুভা। একটা দিন তোমার শরীরের ওই ঘ্রাণ না পেলে, ওই হাসি মুখ, বাচ্চাদের মতো ভয় পাওয়া, তোমার এই খোলা চুল, তোমার এই ঠোঁট টানা টানা মায়া ভরা চোখ, এগুলো না দেখলে আমার যে শান্তি লাগে না,